আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যা। উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি, সে নাকি ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাট্টা বনরা এ চারাহে, তো ওকে মানে উল্লুকা পাট্টা বানা। মাহফুজ আলম যেই বক্তব্যটি জামাতকে নিয়ে দিয়েছেন এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। যেই বক্তব্য আওয়ামী লীগ দিত, হ্যাঁ আওয়ামী লীগ আর একটু বেশি করে দিত, বাট সেও অনেকটা আওয়ামী লীগ ঘরানার। উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাসে জামাতকে ৭১-এর দোসর বা ৭১-এর ইঙ্গিত করে তিনি কথা বলেছিলেন। জামাতেরা তীব্র নিন্দা জানিয়েছে এবং জামাত নেতারা কথা বলেছেন যে মাহফুজ আসলে কেন জামাতকে এভাবে ইঙ্গিত করে কথা বলেছেন। তারা মনে করছেন মাহফুজ প্রতিবেশী একটি দেশের প্রলোভনে পড়িয়ে তিনি জামাতের বিরুদ্ধে কথা বলছেন বা কাজ করছেন। তো জামাত নেতারা কি বলেছেন তারা তো আমরা শুনবো, একটু বিস্তারিত কথা বলবো। স্বতঃস্ফূর্ততা ছিল না, এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব এই শাহবাগ সত্যিকারই বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না, এটা সাজানো নাটক ছিল। অতএব শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে, শাহবাগের সাথে শাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা স্বপ্ন দেখেন, আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন, কোনো না কোনো জায়গা থেকে কারো কূটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন, অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে। নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সবসময় মাথায় তুলে নিয়ে স্যালুট জানাতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আমি করতে বাধ্য হলাম। উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বেশ কিছু বক্তব্য, পোস্ট জনমনে এখন বিভ্রান্ত সৃষ্টি করছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ তাকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন, কেউ তাকে ভিন্ন দেশের এজেন্ট হিসেবে মন্তব্য করছেন, কেউ তাকে ভিন্ন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে বলে সেই জায়গার গুরুদায়িত্বশীল হিসেবেই মনে করছেন। এক বাক্যে তিনি কিন্তু এখন আলোচনায় মাঠে এসেছেন, সমালোচনার জায়গাটা তার দিকে দিন দিন বেরিয়ে চলেছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা 5ই আগস্টকে অস্বীকার করতে পারবো না, জুলাই বিপ্লবকে অস্বীকার করতে পারবো না। এই বিপ্লবে যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সে ছাত্র নামে অংশগ্রহণ করুক, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক, আলেমোলামা, পীর, কারি, মুয়াজ্জিন, যারাই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিছু কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে ব্যথিত করেছে বলে আমার কাছে অনলাইন গবেষণা করে বুঝতে সক্ষম হয়েছি বা এখন পর্যন্ত ধারণা পোষণ করি। তিনি ব্যক্তিজীবনে তার জায়গা থেকে তিনি বিভিন্ন মন্তব্য করতেই পারেন, কিন্তু মাহফুজ আলম সাহেবকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আপনি স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এই মতটাকে কোনো অবস্থাতেই যাতে আওয়ামী লীগের কোনো স্টাইলে মতামতের প্রকাশ ভঙ্গিটা না আসে। আওয়ামী লীগ এই বাংলাদেশে গত প্রায় 16 বছর পর্যন্ত যাদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং মিথ্যা নাটক সাজিয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যার সাথে তো সত্যের কোনো সংমিশ্রণ হতে পারে না। আপনি যদি আমাকে বলেন যে আমি একজন অপরাধী, আমি খারাপ মানুষ, আমি যুদ্ধ অপরাধী, আমি খারাপ করেছি, আর এই শব্দের সাথে যদি আমার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে আপনি আমাকে জুলুম করলেন। গত 16 বছরে শেখ হাসিনা যাদেরকে
অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, বিভিন্ন জায়গায় বিতর্কিত করেছে, শাহবাগ 13 সালে তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। সবগুলো ছিল একটি মাস্টার প্ল্যান, পরিকল্পিত এবং অন্যায়ভাবে তাদের জন্য করেছে। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধাপরাধী আদতে কেউ ছিল না। এর মানে এই নয় যে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের বিরোধিতাকারী আদৌ কেউ ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু আপনি যাদেরকে প্রমাণ করলেন, যাদেরকে ফাঁসি দিলেন, যাদেরকে আপনি পৃথিবীর মানচিত্রে খারাপ হিসেবে উপস্থাপিত করলেন, তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, ছিল না, ছিল না। এইটা যদি আপনি মানতে পারেন তাহলে বুঝবেন আপনি সত্যের মানদণ্ডে আছেন। এই শব্দটুকু যারা মানতে পারবেন না, বুঝবেন আপনি অসত্যের মধ্যে আছেন। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার এই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্ষেত্রে প্রমাণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় নথিতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, উনি যুদ্ধকালীন প্রায় 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করার মতো কার্যক্রম উনি করেছেন। আচ্ছা, এই কাজটি যদি সত্য হয় তাহলে আপনাকে আমি প্রশ্ন তুলতে চাই, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বিবাহ করার থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বৈধ সঙ্গম করবে, একজন না 4 জন স্ত্রীর সাথে করবে, তাতে 2.5 লক্ষ বার তিনি এই বৈধভাবে তার সাথে বসবাস করার একটি যে বিশেষ পদ্ধতি সেটা অবলম্বন করতে পারবেন কিনা? তাহলে সেখান থেকেই তো মনে হয় যে গাঁজাখুরি কি লেভেলের রিপোর্ট তৈরি করে আজকে এদেরকে বিতর্কিত করা হয়েছে। আমরা এই জুলাই বিপ্লব যারা অংশগ্রহণ করেছি, আমরা এই বিপ্লবের যারাই সম্মুখ যুদ্ধে ছিলাম, আমরা যোদ্ধা, এই বিপ্লবের সময় কিছু মানুষ কিন্তু চুপচাপ ছিল, অবজার্ভ করেছে। তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেইনি, তাড়িয়ে দেইনি। এমনকি যুদ্ধের সময় যারা মনে প্রাণে আমাদের এই যুদ্ধের বিরোধিতা করেছে তথা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চেয়েছে, ইভেন ফেসবুকে বিবৃতিও দিয়েছে, কিন্তু লোকটা কোনো খুন করে নাই, কাউকে মারে নাই। এখন পর্যন্ত এই সরকার আমার জানা মতে তাদেরকে তো গ্রেপ্তার করার প্রশ্নই আসে না, বরং তারা আমাদের চাইতে আরামে আয়েসে বাংলাদেশে বসবাস করছে। এর অর্থই হচ্ছে তিনি বিরোধী থাকা সত্ত্বেও তাকে আমরা মেনে নিচ্ছি, এজন্য তিনি বাংলাদেশের নাগরিক। কিন্তু এমনও আছে যারা মূলত অপরাধ করেছে, যারা খুন করেছে, তাদেরকে পর্যন্ত কিন্তু আমরা গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনতে পারিনি, যদিও আমরা আনতে চাই। আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে বুঝতে হবে। সেম কাজটি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার সময় হয়েছে। বাংলাদেশের বৃহত্তর অনেক রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক মানুষরা কেউ চুপ করে বসেছিল, কেউ এই স্বাধীনতার বিরোধিতা মৌখিকভাবে করেছে। তাদের থিম ছিল যে আমরা এটা যদি বিভাজন হয়ে যায় দেশটা ভেঙে যাবে এবং ভারতের একটি করদ রাজ্যে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে, ধারণা পোষণ করে তিনি সেটা করেছেন। কিন্তু তিনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হননি। এখন যদি অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তাহলে তো তিনি যুদ্ধ অপরাধী নয়, তিনি তো মানবতা বিরোধী অপরাধী নয়। তাহলে তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে? জুলাই বিপ্লবের এই 5 তারিখের পরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রথম বক্তব্য যেটা দেওয়া উচিত ছিল জাতির কাছে, শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া প্রত্যেকটি এই যে বিচার কার্যক্রম করে মিথ্যাচার করা হয়েছে তার জবাব সবার আগে দেয়া। এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, আমার এই উদাহরণ থেকে যদি সেই সময় আপনার যুদ্ধাপরাধী না করে থেকে তাদেরকে যুদ্ধাপরাধী সাজিয়ে বিচার করা হয়ে থাকে, তাহলে ওই মানুষগুলোর উপরে যে মানবতা বিবর্জিত কাজ করা হয়েছে, বাংলাদেশের প্রথম ট্রাইব্যুনাল হওয়া উচিত ছিল এই মানবতা বিবর্জিত কর্মকাণ্ড যারা করেছে তাদের বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য। পারেন নাই। এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। যে কে একজন ব্যক্তি যুদ্ধাপরাধী না, তাকে যুদ্ধাপরাধী করে তারপরে তাকে সাজিয়ে আপনি ফাঁসিও দিয়ে দিলেন, এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ শাপলা চত্বরে মানুষদেরকে মেরে ফেললেন, এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার নির্দেশে 24-এর গণঅভ্যুত্থানে যে মানুষগুলোকে মারা হয়েছে, এটা মানবতা বিরোধী অপরাধ। এখন আর ওই জামাত ইসলামকে নিয়ে, শিবিরকে নিয়ে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ট্যাগ লাগিয়ে এই সময় এরা এই বিরোধিতা ছিল, সেই বিরোধিতা ছিল, এগুলো দিয়ে হালে পানি পাওয়ার কোনো রাস্তা নেই। আমার আজকের এই বক্তব্যের মূল প্রতিপাদ্য জায়গাটাই হচ্ছে, বক্তব্য আপনাদের যাই আসুক, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে আপনি কোনটাকে মানেন, কোনটা আপনার ফাউন্ডেশন। আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে
যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল। আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না, এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করেছে এবং জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব এই শাহবাগ সত্যিকারই বাংলাদেশের জনগণের আন্দোলন ছিল না, এটা সাজানো নাটক ছিল। অতএব শাহবাগের সাথে যুদ্ধাপরাধী মিলিয়ে, শাহবাগের সাথে শাপলা চত্বর মিলিয়ে বাংলাদেশে রাজনীতি করার এস্টাবলিশমেন্ট যারা স্বপ্ন দেখেন, আমি মনে করি তারা কোনো না কোনো জায়গা থেকে ফান্দে পড়েছেন, কোনো না কোনো জায়গা থেকে কারো কূটকৌশলের অংশ হিসেবে না বুঝে পড়তে যাচ্ছেন, অথবা অবুঝ হিসাবে নিজের বুঝের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়ার কারণে এই কাজগুলো তৈরি হচ্ছে। নিশ্চয়ই আপনাদের যে কোনো অবদানকে আমি সবসময় মাথায় তুলে নিয়ে স্যালুট জানাতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আপনাদের কোনো ভুল তথ্য জাতির কাছে কিংবা আপনাদের কোনো কার্যক্রমের মধ্য দিয়ে জাতিকে ভিন্ন মেসেজ দিলে সেটা অবশ্যই প্রতিবাদ করার যোগ্যতা রাখে এবং সেই প্রতিবাদটুকু ভদ্রভাবে আজকে আমি করতে বাধ্য হলাম। আমি চাই মাহফুজ সাহেব সহ যারা এই নতুন দল সংগঠিত করবেন কিংবা সরকারে আছেন, দলের ভিতরে আছেন, যারাই আছেন, বাংলাদেশের মানুষের মোটিভ বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের মানুষের চিন্তা বোঝার চেষ্টা করুন। আপনাদের এই আন্দোলন সংগ্রামগুলোতে হালে পানি দিয়েছে কারা সেটা বোঝার চেষ্টা করুন। এই হাল এমনে এমনে জমে নাই। এই আন্দোলনগুলো, সংগ্রামগুলো একজন ব্যক্তি বিশেষের কারণে জমে নাই, এটা জমেছে সমগ্র বাংলাদেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এবং জমেছে গত 16 বছরে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর সব কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে। এবং আপনারা যদি হিসাব করেন জামাতের নেতারা সেখানে নির্যাতিত হয়েছে, সে কারণে তারা আজকের বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। খালেদা জিয়াকে নির্যাতিত করা হয়েছে, ফুঁসে উঠেছে। এভাবে করে বিএনপি, জামাত সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে, ফুঁসে উঠেছে। এবং সাইদি সাহেব সহ আলেমদেরকে হত্যা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, ফুঁসে উঠেছে। এটা একক কোনো বিষয় নয়। এবং এই ফুঁসে ওঠার কারণে রোকেয়া হল থেকে পর্যন্ত রাজাকারের সেই স্লোগানের কারণে তারা কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলতে বাধ্য হয়েছে। অথচ এটা কিন্তু এক ধরনের বাংলাদেশের ঘৃণিত শব্দচয়নের মতো শেখ হাসিনা গত 16 বছরে ক্যাম্পেইন করেছে, কিন্তু সেই শব্দটাকেই কিন্তু ছাত্রীরা গ্রহণ করে নিয়ে তারপরে আজকের এই বাংলাদেশে এভাবে করে নতুনভাবে তারা সেই মিছিল করেছে রোকেয়া হল থেকে। অতএব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এই মুহূর্তের ছাত্র জনতা এবং দেশবাসীর দাবি হচ্ছে বিকৃত ইতিহাসের পক্ষে কোনো স্টেটমেন্ট কেউ ভুলেও না দেন এবং সেই শাহবাগী যে কর্মকাণ্ডটি সম্পাদিত করেছে 13 সালে ওটাকে আপনারা কোনো অবস্থাতেই ওটাকে নৈতিক কোনো আন্দোলনের দাবি বলা থেকে আপনাকে বিরত তো দূরে থাকতেই হবে, পাশাপাশি আপনাকে ইতিহাস রচনা করে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। আপনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পারলে এই তথ্যগুলো জাতির কাছে দিন, ভালোবাসা অর্জন করুন। না হয় পরীক্ষিত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে জাতির কাছে নতুন কোনো স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এদেশের জনগণ দিবে না। রাজনীতিতে লম্বা সময় লাগবে, আস্থা অর্জন করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনা পিছা, হৃদয় বাহির, উপর নিচ সব দেখেই জনগণ সিদ্ধান্ত নেবে আপনার সাথে কতটুকু থাকবে কি থাকবে না। আমি ভালো করেই বুঝি কিছু একটা পরিকল্পনা নিয়ে কেউ না কেউ হয়তো আগাচ্ছে, কোনো সন্দেহ নাই, হতেই পারে, প্রত্যেকের ফ্রিডম আছে। কিন্তু মনে রাখবেন চেতনা আমাদের ভুলে গেলে চলবে না। সঠিক সচেতনায় থেকে ভিন্ন দল করলেও জনগণ অ্যাকসেপ্ট করবে। আমি একটি দলের সদস্য হতেই পারি, কিন্তু আমাকে সৎ চিন্তার কথা বলতেই হবে, না বললে নাই, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সহজ জায়গা থেকে আমাদেরকে রাজনীতিতে আরও বেশি করে সক্রিয় হওয়া উচিত এবং সৎ চিন্তার আলোকে কথা বলা উচিত। না হয় এই বিতর্কের বেড়াজলে পড়ে এক সময় আপনারা জাতির কাছে ঘৃণিত। জামাতের নেতা যদিও সেক্রেটারি উনি উত্তর দিয়েছেন, তারপর মাহফুজ আলম যে বড় স্ট্যাটাস দিয়েছে জামাতকে নিয়ে, সে বিষয়ে আপনার কাছে শুনতে চাই। উনি সেখানে যুদ্ধ
পরিস্থিতির কথা টেনে ধরেছেন এবং কাফারা দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করে জামাত, সেটা উনি উল্লেখ করেছেন। উনি শাপলা চত্বরের বিষয়টি উল্লেখ করেছেন। সব মিলে আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে এই সরকার, ইউনূস লেড দিস গভর্নমেন্ট, ইট ইজ নট এন ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট। এই কথাটা যদি আমরা মেনে নিই, জনগণের ইচ্ছায় নন পলিটিক্যাল একটি গ্রুপকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা পলিটিক্যাল কথাবার্তা বলবে না এবং তারা বায়াস হবে না, এইটাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পলিটিক্যাল ইনক্লিনেশন থাকতে পারে, পলিটিক্যাল ফিলোসফি সে হোল্ড করতে পারে, কিন্তু তার আচার আচরণে বাংলাদেশের রাজনৈতিক যারা স্টেক হোল্ডার্স, তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদের ব্যাপারে যদি কথাবার্তা বলা হয়, তখন সরকারের যে একটি অরাজনৈতিক চরিত্র, সরকার নিরপেক্ষ একটি অবস্থানে আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে, তাদের এই অবস্থানটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাহফুজ আলম যেই বক্তব্যটি জামাতকে নিয়ে দিয়েছেন, এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। যেই বক্তব্য আওয়ামী লীগ দিত, হ্যাঁ, আওয়ামী লীগ আর একটু বেশি করে দিত, বাট সেও অনেকটা আওয়ামী লীগ ঘরানার বক্তব্য দিয়েছে। দেখুন, স্বাধীনতার পরে ৭২টি ট্রাইব্যুনাল, দালালদের বিচার করার জন্য ৭২টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জি, আপনি প্রশ্ন করতে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জামাতের সেক্রেটারি যেটা বলেছিলেন যে উনি আসলে শাহরিয়ার কবিরের মতো উনি বক্তব্য রাখছেন, শাহরিয়ার কবির যেভাবে। জি, উনি এই কথাটা বলছেন। বাট শুধু শাহরিয়ার কবির নয়, আওয়ামী লীগ কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েই গত 16টি বছর বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল। তারা জনগণকে বিভক্ত করেছিল, ডিভাইড এন্ড রুল এই পলিসির দিকে গিয়েছিল। এখন মাহফুজ সে যে বক্তব্য দিচ্ছে, সে আইনের ছাত্র, সে বলছে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এখন আমি তাকে প্রশ্ন করতে পারি, জামাত যুদ্ধাপরাধের সহযোগী, এই কথাটি আওয়ামী লীগের বর্তমান এত বছর পরে, 50 বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা, ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়নি। মাহফুজকে আরো জানতে হবে সহযোগী কাকে বলে, যুদ্ধাপরাধের সংজ্ঞা কি, যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, তাকে এটি ভালো করে জানতে হবে। আমি জানি না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ল পড়া অবস্থায় যুদ্ধাপরাধ আইন সম্পর্কে তার ভালো পড়া আছে কিনা। তা যুদ্ধাপরাধ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী প্রধানত, এবং সেখানে কিছু প্যারালাল ফোর্স ছিল, রাজাকার, আলবদর এবং আশামস। এগুলা ছিল পেইড মানে অক্সিলারি ফোর্সেস। তাদেরকে বেতন দেওয়া হতো, তাদেরকে রিক্রুট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে আর্মস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামীর কোন মেম্বাররা এবং জামাত ইসলামী এজ এ দল, তারা কি রিক্রুটেড বাই আর্মি ছিল? নো, they were not recruited by the army, they were not paid by the army, they didn't get any salary, they didn't get any training, and জামাত সহযোগিতা করেছে, অথবা এই প্যারালাল ফোর্সের মেম্বার, এই জামাত এজ এ অর্গানাইজেশন, they turned into Al-Badr, they turned into Ashams or Rajakar. Was it proven? Did Sheikh Mujibur Rahman prove it, his government prove it, that Jamaat Islami completely turned into an auxiliary force? No, it was not proven. Rather, আমি যে কথাটি বলছিলাম, ৭২টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতার পরে, আর পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আলাদা একটি আইন প্রণয়ন করা হয়েছিল। যারা বাংলাদেশি নাগরিক, তাদের বিচারের জন্য ৭২টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জামাত ইসলামের কোন নেতা কে মানে যুদ্ধাপরাধের জন্য অথবা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার হিসাবে কাউকে ইমপ্লিকেট করা হয়নি। এখন ধরেন কোন একজন ব্যক্তি, দুজন ব্যক্তি যদি পাকিস্তানের পক্ষে কাজ করে থাকে ফিজিক্যালি, তাহলে একটা দলকে কি যুক্তির খাতিরে আমি বলছি পাকিস্তানের সহযোগী বলা, যুদ্ধাপরাধের সহযোগী বলা হবে? এটা কত বড় অভিযোগ! যুদ্ধাপরাধ এটা একটা অপরাধ, ইট ইজ এ ইন্টারন্যাশনালি
মানে কিন্তু সেই রিকগনাইজ। অপরাধে তো ফাঁসিও দেওয়া হলো, যদিও আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, বিএনপি নেতাদেরকেও ফাঁসি দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিকভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো ফেয়ার ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নাই। আন্তর্জাতিক বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছে, ব্রিটেন, আমেরিকা, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, তারপর হচ্ছে ইউকে বার হিউম্যান রাইটস কমিটি, সকলে প্রত্যাখ্যান করেছে। অ্যামনিস্টি, হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালে বিচারটি আনফেয়ার, পলিটিসাইজ ট্রাইব্যুনাল হয়েছে, একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে। তারা, আপনি জানেন, আপনি দেখতে পারেন, দর্শক শ্রোতা যারা আছেন, ইকোনমিস্ট পত্রিকা রিপোর্ট করেছে যে there was a collusion among the prosecution, among the investigators and the judges. বিশ্ববিখ্যাত ইকোনমিক পত্রিকা বলেছে। এবং স্কাইপ গেট কেলেঙ্কারিতে প্রমাণিত হয়েছে যে বাহিরে আওয়ামী লীগের লোকজন চার্জ লিখে দিত, রায় লিখে দিত, তারা সরকারের সাথে আলাপ করত কাকে কতটুকু রায় দেওয়া হবে, কার বিচারটি কখন হবে। এটা স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে, যেটি বিশ্ববিখ্যাত ইকোনমিক্স পত্রিকাও প্রকাশিত হয়েছে। সুতরাং ট্রাইব্যুনালের রায় এবং ট্রাইব্যুনালে যাদেরকে সাজা দেওয়া হয়েছে, এটা কোনো বিচারের উদ্দেশ্যে, বিচারের স্বার্থে, ফর দ্য সেক অফ জাস্টিস এটি করা হয়নি। এটি করা হয়েছে জামাত বিএনপির সহযোগী ছিল। জামাত বিএনপি একসাথে থাকলে আওয়ামী লীগের রাজনীতি করা মানে কঠিন হয়ে যায়। তারা রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর একটি রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে। মাহফুজ আলমকে এই জিনিসটি বুঝতে হবে, তার আরেকটু ভালো করে পড়াশোনা করা উচিত। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ কি, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, এই জিনিসটি সে যেহেতু বোঝে নাই। এবং এখন আপনি বলতে পারেন সিভিলিয়ানরা কিন্তু বর্তমানে এখন নতুন একটি আইন হয়েছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সহযোগী সিভিলিয়ানরা হতে পারে, বাট সেটাও কিন্তু মানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কি, তারা দেওয়ার রিক্রুটেড এবং তাদের মাঝে তারা মিলিটারি অ্যাক্টিভিটিস করতো। এটা নতুন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে বলা হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধ ইজ জেনোসাইড। আই থিংক হি শুড নো দ্য ডেফিনিশন অফ জেনোসাইড। জেনোসাইড কোনো একটি মানে এই আর্ম ফোর্সেস জেনোসাইড করে, এবং জেনোসাইড করতে হলে তাদের সহযোগী যারা হয় তারা ট্রেইনড এন্ড রিক্রুটেড বাই দ্য আর্মি, এবং তাদের রেকর্ড থাকবে, তাদেরকে রেকর্ড রাখতে হবে। মাহফুজ আলম আমাকে রেকর্ড দেখাতে হবে যে জামাত ইসলামীর কোন নেতা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার ছিল। মাহফুজ আলম আমাদেরকে রেকর্ড দেখাতে হবে। যদি সেই রেকর্ড না দেখায়, তাহলে আমি জামাত ইসলাম সেক্রেটারি জেনারেলের সাথে সুর মিলায়ে শুধু এতটুকু বলবো না সে শাহরিয়ার কবিরের সাথে সুর মিলাচ্ছে, আমি বলবো তার এই বক্তব্যটি আওয়ামী লীগের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। সে অরাজনৈতিক চরিত্র সে লঙ্ঘন করেছে। এই সরকারের মানে ঘাড়ে রাজনৈতিক একটি দোষ সে বই নিয়ে বেড়াচ্ছে। আজকে জামাত ইসলামীর সমর্থনে তো এই সরকার, বিএনপির সমর্থনে তো এই সরকার। তো আপনি তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনার দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করে আপনি ক্ষমতা থেকে বিদায় হওয়া, গণতন্ত্র ফিরিয়ে আনা। এই দায়িত্বের জন্য কিন্তু আপনার ক্ষমতা এসেছেন। আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই। বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোন দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই, বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট দেন নেই, জনগণের সমর্থনে আপনি ক্ষমতায় এসেছেন। সুতরাং আপনি রাজনীতি করতে পারেন না, আপনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, এবং আপনি নিজে ক্ষমতায় থেকে একটি দলও তৈরি করতে পারেন না, অথবা নতুন দল তৈরি করার জন্য মানে সহযোগিতা করতে পারেন না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেটা যদি করা হয় সেটি আমি মনে করব অনৈতিক হবে। তার এই বক্তব্যটি পলিটিক্যাল বক্তব্য হয়ে গিয়েছে, তার অবস্থান থেকে এই বক্তব্যটি তার জন্য মানানসই নয়। ধন্যবাদ। আপনি বলছেন যে বিএনপির একটা মানে বিএনপিকে দুর্বল করার জন্য জামাত ইসলামের সেই নেতাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানি যে জামাত ইসলামের নেতারা এও বলেছে যে ভারতের ইন্ধনেই আসলে এই যুদ্ধ অপরাধীদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে, এবং জামাত ইসলাম আসলে চাইনি যুদ্ধটা হোক, এবং কারণ সে এই যুদ্ধে জেতার পরে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে যাবে, এরকম একটা কনসেপ্ট তারা দাঁড় করিয়েছিলেন। জি, দেখুন এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করেছে। অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে যে বিএনপি জামাত অ্যালায়েন্স থাকলে আওয়ামী লীগ রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। এখানে অন্যান্য মানে রিজনাল ইন্টারন্যাশনাল কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের স্বার্থে জামাত ইসলামীকে দুর্বল করে দিতে চেয়েছে।
এখানে তো ইন্টারন্যাশনাল প্লেয়ার অবশ্যই আছে। এবং দেখুন দেখুন সাইদি সাহেব কিন্তু 71 সনে জামাত করেন নাই। মানে 71-এর আগে সাইদি সাহেব জামাত ইসলামী জয়েন করেছে 76 অথবা 74, মানে এই দেশ যখন হয়। সাইদি সাহেবকে কেন প্রথমে টার্গেট করা হয়েছিল? বিকজ অফ হিজ পপুলারিটি, বিকজ অফ গ্রোয়িং ইসলামিক সাপোর্ট। এই কারণে কিন্তু তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তাকে কিন্তু ফাঁসি দেওয়ার কথা ছিল। জনগণ যদি রাজপথে না আসতো, রক্ত ঢেলে না দিত সাইদি সাহেবের জন্য, প্রথম ফাঁসিটা কিন্তু সাইদি সাহেবের হতো। এটি কেন হয় নাই? যখন জনগণ ওনার জন্য আন্দোলন করেছে। কিন্তু প্রশ্ন হলো, ওনার বিরুদ্ধে মামলাটি এবং অভিযোগটি কেন প্রথমে করা হলো? উনি কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন না, উনি জামাত ইসলামের কোনো নেতা ছিলেন না, ছাত্র সংঘের কোনো নেতা ছিলেন না, কিন্তু ওনাকে প্রথমে ধরা হয়েছে কেন? বিকজ হি ইজ অ্যান ইসলামিক ফিগার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, যেটা বলা হয় যে এই সরকার আসলে একটা অনির্বাচিত সরকার, জনগণের দ্বারা মানে বসেছেন, বা জনগণের ছাত্র জনতার আন্দোলনের পরে ওনারা ক্ষমতাটা পেয়েছেন। কিন্তু ওনাদেরকে মাঝে মাঝে এই মাহফুজ আলমকে বা অন্যদেরকে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে শুনি। এই জিনিসটা বিশেষ করে মাহফুজ আলমের যে বিরাট স্ট্যাটাস জামাতের ব্যাপারে, সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। পাশাপাশি আমি এটুকু যুক্ত করতে চাই যে জামাতের সাথে এক সময় সবসময় বলা হতো যে জামাত বিএনপি, কিন্তু সেই জামাত বিএনপির মধ্যেই সে এখন নিজেদের মধ্যে এক ধরনের কথা যুদ্ধ চলছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি বলবো, আপনার কাছে শুনতে চাই যে যেটা বলছেন যে বিএনপিকে দুর্বল করে দেওয়া বা জামাতকে দুর্বল করে দেওয়া, এখন তো নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেল। তো এটাও কি একটা ক্ষমতার লড়াই কিনা, নাকি এর পেছনেও ভারতের কোনো ইন্ধন আছে? মানে সবকিছুতে তো আমরা দেখি যে ভারতের একটা খেলা কাজ করে বাংলাদেশের সব রাজনৈতিক দলের পেছনে, সেটাও আপনার কাছে শুনতে চাই আপনার ব্যাখ্যা। ধন্যবাদ স্নেপা, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে একই কথাই বলবো যে বিএনপি জামাত যেটা ছিল, এটা সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এবং তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এই দুই দলের মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি করতে পেরেছে। বর্তমানে যেটা হওয়া বাঞ্ছনীয় ছিল, এক হওয়াটা হতে পারলে আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগই থাকতো না। দেশে ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হতো, যেটা জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছে, এবং সেটাকে সাপোর্ট দিয়ে বিএনপি, জামাত এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী যে দল সমূহ, তারা এক হতে পারলে দেশের জন্য একটা বিরাট মঙ্গলকর কিছু আমরা আশা করতে পারতাম। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা যে চেষ্টাটা আওয়ামী লীগ তাদের শাসনামলে চেষ্টা করেছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করতে, সেটা মনে হয় সফলতার চরম পর্যায়ে পৌঁছেছে এই আওয়ামী লীগ দেশ ত্যাগের পরে। এটাই আমাদের জন্য চিন্তার বিষয়, যে ইসলামিক শক্তিটা দেশের মধ্যে, মানে আমাদের মেজরিটি তো মুসলমান সবাই বাংলাদেশে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আমাদেরকে ইসলামিক চিন্তাধারায় আমাদের শাসন ব্যবস্থা গড়ে উঠবে, বা সবাই আমরা সেইভাবে চিন্তা করব দেশকে গড়ার বিষয়। এখানে কোনো ধর্ম নিরপেক্ষবাদ বা অন্যান্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই। তো যে এই দুই শক্তিকে আলাদা করতে পারলে ভবিষ্যতে আবারও এই আওয়ামী লীগ ফেরত আসার একটা সুযোগ রাখে বলে তারা স্বপ্ন দেখে। আমি এখনো মনে করি যে এই দ্বন্দ্বটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, এবং এটা যে কোনো ভাবে এক হওয়া উচিত। জনগণের চিন্তাধারা কিন্তু এখন যে ইসলামিক শক্তি বা বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি এক হয়ে নতুন সরকার গঠন করবে। যদিও বিএনপি এটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করবে, বাট সেটার কোনো লক্ষণ আমার মনে হয় না যে সেটা বাস্তবে প্রতিফলিত হবে। কথাবার্তা বা তাদের যে সমস্ত কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, সবকিছুই আওয়ামী ধারার সাথে বেশি মিলে যাচ্ছে, যেটা অনেককেই চিন্তিত করছে। আর জামাত ইসলাম, আমি বা আবু বকর মোল্লা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে সত্যিকার অর্থে যুদ্ধ অপরাধীর সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, এবং সহযোগীর সংজ্ঞাও জানতে হবে। এবং উনি কারেক্টলি বলেছেন যে এই যে রাজাকার, আল বদর, আল শামস, তাদেরকে রিক্রুটেড হইতে হবে এবং পেড হইতে হবে, তাহলেই তাদেরকে। এবং সত্যিকার অর্থে আমরা যে 195 জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে যুদ্ধ অপরাধী বলেছিলাম, তাদের কি আসলে কোনো জেল, ফাঁসি কিছু হয়েছে? কোনো বিচার হয়নি। তাহলে তাদের কিছু হলো না, আমরা সহযোগীদের, তাও রাজনৈতিক সহযোগী বলা যেতে পারে পাকিস্তানের,
আমার রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট হইতে পারে, তার অর্থ এই না যে আমি আমার এই মতাদর্শের কারণে তাদের অপরাধের সঙ্গী আমি হয়ে গেলাম। এটার প্রশ্ন সবসময় থাকতে পারে, এবং এটা আমি মনে করি এখন যে বিষয়টা আপনি তুলেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এটা নিয়ে একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত। অনেক তর্ক হয়েছে, 53-54 বছর হয়ে যাচ্ছে, আর না, এনাফ ইজ এনাফ। এই যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা সবার থেকে আসতে হবে। যুদ্ধ অপরাধী কাকে বলে এবং মানে শাস্তি দেওয়া মানেই তো এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এমন বিষয় না। না না না, শাস্তি এটা তো মানে সবাই এই ওই ট্রাইব্যুনালটাকে জানে যে এটা পক্ষপাতমূলক ছিল, এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি জুডিশিয়াল কিলিং যেটা বলে। আমি লয়ার না, আমি ওই টার্মস গুলা ইউজ করতে আমি কমফোর্টেবল ফিল করছি না, বাট আই এম শিওর আবু বকর মোল্লা এটা আমার সাথে এটা জুডিশিয়াল কিলিং অ্যাবসলিউটলি। সুতরাং আইনের চরম অপব্যবহার, নামের অপব্যবহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো অমুক তমুক সব যাই কিছু হয়েছে, চরম টার্মস গুলোকে ইউজ করে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যেটা বিশ্বাস করি, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মানে ফাঁসি দিতে না পারলেও পরবর্তীতে যেটা করা হয়েছে একই হত্যাই করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটার থেকে আমি মনে করি শিক্ষা নেওয়া উচিত জাতিকে, যে আসলে আমরা কোন পর্যায়ে আমরা সত্যিকার অর্থে এই প্রসঙ্গগুলো যেই কারণে উঠে এসেছে যে হঠাৎ করে শাহবাগীরা, মানে যেটা আমরা বলি গণজাগরণ মঞ্চের নেত্রী তার দলবল নিয়ে বের হয়েছেন দর্শনের বিচারের জন্য। যখন সবাই বের হয়েছে তো সেখানে, এবং সরকারও সজাগ ছিল, তারপরে হঠাৎ করে লাকি আক্তারকে আমরা দেখলাম। সেই জায়গা থেকে আসলে উনি বলছেন যে যারে তারে ধরে শাহবাগী বলা যাবে না। এখানে কি আসলে এই কথাটার কোনো লজিক আছে কিনা? কারণ যাকে তাকে কি আর বলা হয়েছে? এইটা আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে লাকি আক্তার কিভাবে ঢুকছে, বিকজ এই শক্তিটার মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে এবং সেটা স্পষ্ট হয়ে গেছে, এবং সেটা স্পষ্ট হওয়ার কারণেই কিন্তু সেই ফাঁক দিয়ে আবার এরা ওই গর্তে থেকে বেরিয়ে আসতেছে। একটা জিনিস, আমি পাঠা হব, সাগি কি পাঠা হতে পারবে? ছাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে। উপদেষ্টা মাহফুজের জন্ম আমাদের জানা আছে। উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি, সে নাকি ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে, এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাট্টা বনরা এ চারা হে, তো ওকে মানে উল্লুকা পাট্টা বানা দেউঙ্গা। একেবারে তাকে যা বানানোর দরকার বর্তমান ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিবে। সে এমন ধরনের উদ্ভট কথাবার্তা বলছে, উপদেষ্টার দায়িত্বটা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। আসলে বড় কিছু নয়, তার ওই চেয়ারের গরমটা, সে পাছায় বেশি গরম লেগে গেছে তাকে মনে হয় একটু ঠান্ডা করতে হবে। এর আগে কিন্তু তোমার বাবা ওই যে আসিফ নজরুলকে আমরা ঠান্ডা করে ফেলেছি, আর আসিফ নজরুলের কোনাও কিন্তু তুমি না। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হুমায়ুন আহমেদের মেয়ের জামাই, জাফর ইকবালের বাস্তি জামাই, ওই শাওনের মেয়ের জামাই, মানে সৎ মেয়ের জামাই। আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে, ভারতের পাংখায় কথা বলতে চেয়েছিল, পরবর্তীতে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর মাহফুজ, তোমার যদি পাংখা উঠে, তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি। এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না। তোমাকে যেতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা, সেই তথ্য নিয়ে ব্যস্ত থাকো, দেশ জনগণের কাজে ব্যস্ত থাকো। ফেসবুকিং করা তোমার কাজ না। সরকারের টাকা খেয়ে ফেসবুকে সময় তুমি দিতে পারো না। তুমি সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই কাজগুলা করার জন্য হাতে নিয়েছে, সেই কাজগুলা তুমি সঠিকভাবে চালিয়ে যাবে, সেটাই আমরা কামনা করি। আজকে এই মাহফুজ জামাতকে ৭১-এর অপরাধী বানাতে চা। আমি তার ব্যাকগ্রাউন্ড আর কি বলবো, তার জন্ম হয়েছে, তার 14 গোষ্ঠীর জন্ম হয়েছে জামাতের গড়ে। এখন সে বিএনপির কাছে হয়তোবা বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে।
ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসলেও তাকে মন্ত্রী রাখবে কিনা বা তাকে কোনো সুযোগ সুবিধা দিবে কিনা। তো এই ধরনের স্বপ্ন যারাই দেখবে এই কুলাঙ্গারদেরকে শাস্তি দেশের মানুষ আগেই করে ফেলবে, আর কোনো সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, জামাতের আমির এবং আরো নায়েবে আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে একটি ইফতার মাহফিলে হুঙ্কার দিয়েছে কারো নাম না নিয়ে। এতে কিন্তু আমার বুঝতে অসুবিধা হয় নাই, এটা একেবারে যে কঠিন হুঙ্কারটা এই মুহূর্তে মাহফুজকে ল্যাংটা করে দিয়েছে। আমি একটু উনার বক্তব্যটা আপনাদের সাথে এখন শেয়ার করব, তারপরে আমি বিশ্লেষণটা শেষ করব। চ্যালেঞ্জ হবে, হবে হত্যাকাণ্ড, হবে, হবে এটাই তো ইতিহাস। সবচেয়ে পুরাতন ইতিহাস হচ্ছে কোরআন, যেটি শুরু হয়েছে হযরত আদম থেকে। সেই ইতিহাসে ইসলামী আন্দোলনের সামনের যে চ্যালেঞ্জ, মোকাবেলা, হত্যাকাণ্ড, অত্যাচার, তার বর্ণনা আছে। কিন্তু মুসলমানরা থেমে যায় নাই। 15 বছরে আমরা থেমে যাইনি, আমরা ইনশাআল্লাহ থেমে যাব না। ইসলামী বিপ্লবের পরেও আমরা থেমে যাব না। ইটস এ কন্টিনিউয়াস লং জার্নি। সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ক্ষমতা আমাদের টার্গেট নয়, আমাদের লক্ষ্য পরকালীন মুক্তি। এই দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করা, একটি আদর্শ প্রতিষ্ঠা করা, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা, আদর্শ সরকার প্রতিষ্ঠা করা, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করা, যেখানে একটি সার্বিক মুক্তি মিলবে। প্রিয় দর্শক, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আর মাহফুজ ছিলেন ছাত্র শিবিরের একজন সাথী, উপজেলা বা শিক্ষা প্রতিষ্ঠানের একজন নরমাল নেতা। সে যে হুঙ্কার দিয়েছে, ৭১ নিয়ে কথা বলেছে, আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য থেকে তাহের যদিও ওই চুনিপুঠির নাম নেয় নাই, কিন্তু যেই মুহূর্তে তাহের সাহেব এই বক্তব্যটা দিলেন, মনে হচ্ছে যে মাহফুজের মতন ওই ছোটখাটো চুটিপুনাকে বুঝিয়ে দিলেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা কিসের জন্য রাজনীতি করি? রক্ত যদি দিতে হয় আরো দিব, জীবন যদি দিতে হয় আরো দিব। এই যে তাহের সাহেবের এই বিপ্লবী বক্তব্যটা 5ই আগস্টের পরে আর কোন জায়গায় দিয়েছেন বলে আমার জানা নাই। আজকে একটি ইফতার পার্টিতে কেন, একটা দলীয় ইফতার পার্টিতে কেন এরকম হুঙ্কার দিলেন তাহের সাহেব? তাহের সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাহফুজকে উস্কিয়ে দিয়েছে কেউ না কেউ জামাতের বিরুদ্ধে। তাই তাহের সাহেব হুঁশিয়ার করে দিলেন, মাহফুজ সহ যারাই জামাতের বিরুদ্ধে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না। প্রিয় দর্শক, আমরা জামাতের, বিএনপির ছাত্রদের ভিতরে ডিভাইডেশন হোক এমন কিছু তুলে আনতে চাই না। আমরা চাই যে তিনটার ভিতরে সুন্দর সম্পর্ক রেখে ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ধুতি খুলতে গিয়ে 3 জন যাতে করে 3 দিক থেকে হাত দেয়, যাতে করে কুতুকুতু উঠে যায় নরেন্দ্র মোদীর। সেই জন্য জামাতেরও দরকার, সেই জন্য বিএনপিরও দরকার, সেই জন্য ছাত্র সমাজেরও দরকার। এই ছাত্র সমাজ, বিএনপি, জামাতের ভিতরে ফাটল ধরানোর জন্য বর্তমান সময়ে সবচাইতে বেশি অর্থ খরচ করছে হাসিনা পালিয়ে যাওয়ার ওই তার যে লেসপেন্সারদের সুটকেস ভর্তি টাকা আছে, সেই টাকাগুলা তারা ব্যয় করছে এইরকম মাহফুজের মতো লোকদের পিছনে, যাতে করে ঘোলাটে করে পানিটাকে ঘোলাটে করে মাছ শিকার করতে পারে আওয়ামী লীগ। ভারত রয়েছে আওয়ামী লীগের সাথে, ভারত মানি নরেন্দ্র মোদী আর তার সরকারের লোকজন। প্রিয় দর্শক, এই মাহফুজের বক্তব্য থেকে বোঝা যায়
সে সরকারের খেয়ে সরকারের পরে রাজনৈতিক দলের মধ্যে কোনো ডিভাইডেশন হোক বা রাজনৈতিক দলের কোনো ভুল ত্রুটি ধরা তার কাজ নয়। তার কাজের বাইরে গিয়ে যে কথাবার্তাগুলা মাঝে মধ্যেই বলে থাকে, তার মনে রাখা উচিত সুইজারল্যান্ডে এসে সৌদি আরবে উমরা করতে গিয়ে অপদস্থ হয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মাহফুজ যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উপদেষ্টা থেকে 1 বছর পরে হোক 2 বছর পর হোক, যখন তার ক্ষমতা চলে যাবে তখন তাকে কিন্তু গুলিস্তানে ছেলেরা ল্যাংটা করে ফেলবে। তাই মাহফুজকে বুঝে শুনে হুঁশিয়ারভাবে কাজকর্ম করার জন্য আমি আজকের এই ভিডিওতে তার কাছে সেই নিউজটাই দেব। প্রিয় দর্শক, জামাত ইসলামীর এখনো কিন্তু তাদের নিবন্ধন ফেরত পাচ্ছে না। তাহলে সরকারের ভিতরে কে লুকিয়ে আছে, কে নাটি চালছে জামাতকে যাতে নিবন্ধন নির্বাচনের আগে দেওয়া না হয়, যাতে জামাত বাধ্য হয় অন্য কোনো দলের সাথে তাদের মার্কা নিয়ে নির্বাচন করুক। এই নাটের গুড়ায় মাহফুজ আছে বলেই আজকে কিন্তু তার বক্তব্য থেকে ধরা পড়ে। অপরদিকে বিএনপি জামাতের বহু শীর্ষ নেতা, মিডিয়াম নেতা, ছোট নেতা সারা বাংলাদেশের কারাগার থেকে মুক্ত পাচ্ছে, কিন্তু একটি অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, যেটাকে অবৈধ হিসাবে বর্তমান ট্রাইব্যুনাল ঘোষণা দিয়েছে অতীতের সকল বিচার, আর সেই বিচারে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম এখনো কারাগারে। আজহারুল ইসলামকে কেন মুক্ত করা যাচ্ছে না? তাহলে সরকারের কানের ভিতরে কান পরা দিচ্ছে কিনা মাহফুজ? আজকে জামাতকে শক্তভাবে এই বিষয়টা দেখতে হবে। জামাতকে শক্তভাবে মাহফুজের বিষয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেরকম হুঙ্কার দিয়েছে, এরকম হুঙ্কার প্রত্যেকটা নেতা, থানা, জেলা, বিভাগ, মহানগর সব জায়গা থেকে দিতে হবে, এবং সরকারে থেকে এই অবৈধ ঘোষণা দেওয়া আর যেন কোনো দুঃসাহস কেউ না করে, সেদিকে অবশ্যই আমি মনে করি জামাত শিবিরের নেতারা দিবেন। এবং অলরেডি শিবির শক্ত কথা বলেছেন মাহফুজকে। আমরা জামাত থেকে আরো শক্ত শক্ত কথা চাই যে মাহফুজ সহ যারা আমাদের কর্মচারী, যারা উপদেষ্টা, তারা দেশের জনগণের কর্মচারী। তাই জনগণের কর্মচারী হয়ে জনগণের উপরে কোনো ধরনের দোষ চাপিয়ে দেওয়া, জনগণকে ফাটল ধরানোর মতো কথা বলার দুঃসাহস যেন আর কেউ না দেখা, এই কামনা করে কেটিভি 24 এর পাশে থাকবেন আপনারা, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে মাহফুজ কেন জামাতের বিরুদ্ধে কথা বলছে। মূলত আমি মাহফুজের সেই দীর্ঘ স্ট্যাটাসটা পড়েছিলাম। তিনি সেখানে বলেছিলেন জামাত যেরকম 71-এ তাদের হাতে 71-এর তাক লেগে আছে, এটা মনে করে এখন তাদেরকে 71-এর গালিগালাজ বা রাজাকার বলা যাবে না। ঠিক শাহবাগে যারা গিয়েছিল তারা হয়তোবা তাদের কাফারা দিয়েছে, কিন্তু এখন তাদেরকে সবাইকে ডালা হবে, শাহবাগী বলা যাবে না। তো এটাই তারা বলেছিল। জামাত এটা প্রতিবাদ করেছে যে 71-এর কোনো দাগ, কোনো কিছু তাদের গায়ে লাগেনি বা তারা এটা অনুভব করে না। এটাকে মাহফুজ সম্পূর্ণরূপে তাদের উপর দোষ চাপিয়ে দিয়েছে এবং মিথ্যা বলেছে। এটাই হচ্ছে জামাতের মূল বক্তব্য। আসলে বাস্তবতা কি, এটা হয়তোবা দেশের মানুষ সকলেই জানে। মাহফুজের বক্তব্য শুনেছেন এবং মাহফুজকে নিয়ে যারা আলোচনা করেছেন এবং জামাতের যেই মনোভাব, সেটা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন।